অর্থাৎ একদিকে যখন উপকূলবর্তী এলাকাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কমলা সতর্কতা জারি করা হয়েছে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে এই শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে এবং অভিক সময় যত এগিয়ে আসছে কোথাও একটা যে উৎকণ্ঠার কথা তুমি বলছিলে সেটা উপকূলবর্তী এলাকার মানুষজনদের মধ্যে প্রবল হচ্ছে। তিথি, এর আগে আমরা দেখেছিলাম আমফানের পর, অর্থাৎ 2020 20 মে যে আমফান আছড়ে পড়েছিল, তারপর যে সমস্ত ঝড় যার নামকরণ হয়েছিল কখনো সিত্রাং, কখনো ইয়াস, কখনো ফনি, তার পূর্বাভাস যা ছিল সেই তুলনায় অনেকটা বদলে গিয়েছিল তার অভিমুখ গতিমুখ। হয়তো ইয়াস কিছুটা দীঘা উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি করেছিল, কিন্তু এই রেমাল তার যে আভাস ইঙ্গিত অনেক আগে পাওয়া গিয়েছিল, এখনো পর্যন্ত গতিপথ খুব একটা পরিবর্তিত হয়নি। তার পরিপ্রেক্ষিতে সাগরদ্বীপ, সুন্দরবন এলাকা হয়ে দক্ষিণবঙ্গের এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির ওপর যে প্রভাব, আবারও আমফানের ধাঁচে প্রায় একই রকম এমনটা পূর্বাভাস কিন্তু একদম। এবং সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অভিক, আবহাওয়াবিদরা যেমনটা বলছিলেন যে প্রায় 22 ঘন্টা ধরে তাণ্ডব লীলা চালাতে পারে এই ঝড়, এবং এই রকম পূর্বাভাস বোধহয় এর আগে কখনো আমরা পাইনি। এবং এই 22 ঘন্টা ধরে তাণ্ডব চালানোটাই সব থেকে বড় উদ্বেগের। তার কারণ আমফানের গতিবেগ ঘন্টায় অনেক জোরালো হওয়ার সত্ত্বেও যেহেতু খুব দীর্ঘ সময়ের স্থায়িত্ব ছিল না, কিন্তু এই রেমাল 110 থেকে 130 বা 35 কিলোমিটার। এক্ষেত্রে অভিক এটা আমরা বলতেই পারি যে আমফানের থেকে গতিবেগ কম হলেও স্থায়িত্ব অনেক বেশি থাকায় তার প্রভাবটা খানিকটা বেশি পড়বে বলে মনে করা হচ্ছে। এইটা নতুন করে কিছুটা ভয় ধরাচ্ছে তিথি আবহাওয়াবিদদের, যে দীর্ঘস্থায়ী এত একটা ঝড় কতটা জোরালো প্রভাব ফেলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে উপকূলবর্তী এলাকা, বাঁধ, বিভিন্ন জায়গায় কাঁচা নির্মাণ, অস্থায়ী নির্মাণ লাগাতার, তার উপর তার গতিবেগ খানিকটা আমফানের তুলনায় কম হলেও দীর্ঘ সময় ধরে তার উপর যদি আছড়ে পড়ে, তার উপর যদি প্রভাব ফেলে, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে, এমনটা আবহাওয়াবিদ এবং ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন তিথি। এবং সেখান থেকেই আশঙ্কা, উৎকণ্ঠা ঘনীভূত হচ্ছে, কারণ একটু একটু করে ঘূর্ণিঝড় রেমাল তার যে গতি সঞ্চয় করছে এবং তা আছড়ে পড়বার সম্ভাবনা যে সময় রীতিমতো বলা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আবহাওয়াবিদ সুজীব কর তিনি ঠিক কি বলেছেন একবার শুনব। দ্রুত গতিতে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসছে, যেটা বিষয় সেটা হচ্ছে যত উত্তর দিকে এগোচ্ছে তত কিন্তু ঝড়ের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল দুপুর 10টার থেকেই, অর্থাৎ সকাল 10টার থেকেই এই ঝড়টা কিন্তু তার তাণ্ডব লীলা চালাতে শুরু করবে সুন্দরবন অঞ্চলে, এবং মানে বিকেল বেলা 3টের সময় থেকে এই সাইক্লোনের ল্যান্ডফল প্রসেস শুরু হয়ে যাবে। এবং যেটা গুরুত্বপূর্ণ, এই ল্যান্ডফল কিন্তু খুব ছোটখাটো নয়, টানা প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে ল্যান্ডফল প্রসেসটা চলবে, এবং টেন্টেটিভলি রাত্রি 11:30 12টা পর্যন্ত এই ল্যান্ডফল প্রসেস কিন্তু কন্টিনিউ করবে। সাগরের যে প্রান্তে এই সাইক্লোনটা আছড়ে পড়বে সেটা হচ্ছে মূলত ঝড়খালির কাছাকাছি হলদিবাড়ি, এবং তার কাছাকাছি রয়েছে একটা সুন্দরবন ন্যাশনাল পার্ক। এর ঠিক মাঝখান দিয়ে ঝড়টা এগোতে শুরু করবে। ল্যান্ডফল করার সময় এই ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা 110 থেকে 120 কিলোমিটারের কাছাকাছি, এবং গাস্টিং স্পিড থাকার কথা 130 থেকে 35 কিলোমিটারের কাছাকাছি। এটা সবচেয়ে আশঙ্কার বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগামীকাল সকাল 10টা থেকে সুন্দরবন অঞ্চলে ঝড়ের গতিবেগ 100 কিলোমিটারের কাছাকাছি থাকবে, এবং যেটা গুরুত্বপূর্ণ, বিকেল 3টের সময় এই ঝড়ের গতিবেগ বাড়তে বাড়তে 120 থেকে 125 কিলোমিটার বা 30 কিলোমিটারের কাছাকাছি যাবে। কিন্তু এই ঝড় চলতে থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ এই যে দীর্ঘ সময় প্রায় 22 ঘন্টা ধরে সুন্দরবন অঞ্চলের উপরে কিন্তু এই সাইক্লোন তাণ্ডব লীলা চালাবার মতো একটা জায়গায় এসে পৌঁছেছে। এটা খুব একটা অ্যাবসার্ড বিষয়। তার কারণ হচ্ছে অতীতে সুন্দরবন কখনো এই ধরনের সাইক্লোন পায়নি, যেটা প্রায় টানা 22 ঘন্টা এই অঞ্চলের উপরে তছনছ করতে পারবে বা তাণ্ডব লীলা চালাতে পারবে। কালকে রয়েছে ভরা কোটাল, সেই কারণের জন্য সকালবেলায় 10:30 11টার সময় এবং রাত্রিবেলা 10:30 11টার সময় মারাত্মক জোয়ারের একটা চাপ থাকতে পারে। আবার রাত্রিবেলা 10:30 11টার সময় ঝড়ের প্রাবল্য থাকবে তুলনামূলকভাবে অনেকটা বেশি। ফলে সেই অবস্থাতে কিন্তু জলোচ্ছ্বাস একটা তীব্র রূপ নিতে পারে, এবং এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে সেটা কিন্তু 4.5-5 মিটারকে যদি ক্রস করে যায় তাহলেও অবাক হওয়ার মতো কিছু নেই। ফলে উপকূলবর্তী অঞ্চলে বিশেষ সতর্কতা প্রয়োজন।
এবং মানুষকে এক্ষুনি এই বিষয়টাতে ওয়াকিবহাল করা প্রয়োজন, না হলে কিন্তু একটা হিউজ ডিজাস্টার সিচুয়েশন তৈরি হতে চলেছে সুন্দরবন অঞ্চলে।